শুধু বাজেটের দোষ দিলে আসলে হবে না। বাজেট তো অবশ্যই সবচেয়ে বড় একটা ফ্যাক্টর, অনেক বড় ফ্যাক্টর। ক্রিয়েটিভিটির একটা ইস্যু আছে, আসলে এক্সপার্টাইজ আমাদের নেই, আমাদের রাইটার নেই ভালো। আপনি যদি এখন বলেন যে এই মুহূর্তে ভালো 10 জন রাইটারের কথা বলেন, আপনি আসলে 10 জন 5 জনও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। যদিও বলে যে মেধার চর্চা করলে মেধা বাড়ে, কিন্তু এইখানে হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি যদি খুব বেশি ওভার ইউজ করে ফেলি তখন আসলে আর আমার নতুন কিছু দেওয়ার মতো থাকবে। এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে মিথ। মানে যে টাকা পয়সা নিয়ে বসে আছে, টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দিতে হলো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন এটিভি ইউএসএ, কোলাহল পডকাস্ট সহ 5টি প্ল্যাটফর্মে। আমরা আজকে যার সাথে কথা বলবো তার সম্পর্কে বলি যে বাংলাদেশে অনেকেই নির্মাণ করেন ছোট ছবি, বড় ছবি, নাটক, টেলিফিল্ম, কিন্তু সব নির্মাতা তারকা হয়ে ওঠেন না। তারকা তিনি হয়ে ওঠেন যখন তার নির্মাণের বাইরেও তার দর্শন বা তার কথাবার্তা মানুষের ভালো লাগে, দর্শকদের ভেতরে গেঁথে যায়। তার নাম আশফাক নিপুণ। আশফাক নিপুণ, আমার নাম তানভীর তারেক। আপনাকে খুব ভালো করে চিনি তানভীর ভাই। ও থ্যাংক ইউ। আশফাক নিপুণ আমাকে চিনে, এটাই তো আমি অনেক বলি, খুব নাম পাই। এই বিনয় না এখানে আসলে হচ্ছে না। কিছুদিন আগে তোমার বন্ধু এবং আমারও খুব প্রিয় ছোট ভাই আদনান রাজীব বেশ এখনো বোধহয় দেশে ফেরেনি আমরা যখন কথা বলছি। হ্যাঁ, ও কানস ফেস্টিভ্যালে, এবং যদিও ফেস্টিভ্যাল শেষ কিন্তু এখনো ফ্রান্সে আছে, ঘুরছে ফিলিপিনো প্রোডাকশনের সাথে। সো এই বিষয়গুলো তো বাংলাদেশের নতুন, হ্যাঁ তাই না? মানে এইটাকে কিভাবে একজন নির্মাতা ওন করে, তোমার কাছে কি মনে হয় রাজীবের এই সাকসেসটা কেমন লাগে? এটা একটা বিশাল বড় সাকসেস। আমরা এর আগে আসলে সবসময় দেখে আসছি যে বিদেশি প্রডিউসাররা আমাদের ফিল্মে হয়তো কো প্রডিউসিং করছে, সেটা মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে বা সেটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সাথে, অথবা তারও আগে হচ্ছে ধরেন তারেক মাসুদের মাটির ময়না, যে বিদেশি MK2 প্রোডাকশনস যেটা করেছিল। ইন্ডিয়াতে এটা হরে ধরে হয় সবসময়, কিন্তু বাংলাদেশের কোনো প্রডিউসার বাইরের একটা ফিল্মে কো প্রডিউস করা এই ধারণাটাই নতুন। এবং সেই ছবি যদি আসলে কানস ফেস্টিভ্যালের মতো, মানে যেটাকে বলা হয় যে ফিল্মের মক্কা বলা হয় যেখানে, সেখানে যখন অফিসিয়ালি সিলেক্টেড হয় কম্পিটিশনে, তো তার মানে এটা একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট। আমার মনে হয় আমাদের দেশে এখনও দর্শকরা এইটার মাহাত্ম্য বা গুরুত্ব যেটাই বলি, সেটা আসলে এখনো ধরে উঠতে পারছেন না যে আসলে কত বড় একটা কাজ করে ফেলছে আদনান, যে এই ছবিটা কো প্রডিউসিং করে সে প্রডিউসার হিসেবে চলে গেছে। এবং বাইরের যদি আমি ইন্ডিয়ার কথাও বলি, অনুরাগ কাশ্যপ কিন্তু প্রডিউসিং যত না ডিরেক্টিংয়ের জন্য ফেস্টিভ্যাল সার্কিটে জনপ্রিয়, তার চেয়ে বেশি প্রডিউসিংয়ের জন্য। সে ইন্ডিয়ার ফিল্ম থেকে শুরু করে ইভেন বাইরের দেশের ছবিগুলোতেও কো প্রডিউসিং করে করে সে সবসময় যায়। তার নিজের ডিরেকশনের ফিল্ম কিন্তু লাস্ট যেটা কেনেডি বানিয়েছিল অনুরাগ কাশ্যপ, সেটা কানজে দেখানো হয়েছিল মিডনাইট সেকশনে, কিন্তু তার এর আগের কোনো ছবি কানজে যায় না। কিন্তু তার প্রডিউসিং এর ছবিগুলো কিন্তু উড়ান, তারপর হচ্ছে আরো কয়েকটা ছবি, এগুলো সবগুলো তার প্রডিউসিং বা কো প্রডিউসিং ছিল। সো কো প্রডিউসিং ধারণাটা সম্পর্কে এখনো হয়তো বাংলাদেশের অনেকে জানেও না, দর্শকরা হয়তো জানেন না, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। মানে অবশ্যই এটা অন্যরকম সাকসেস আমি মনে করি, এবং আমি সেভাবে একটা লেখাও লিখছিলাম। যাই হোক, এবার একটু আসি যে আশফাক নিপুণকে নাকি সারা বছর অনেককে না করতে হয়, কারণ আশফাক নিপুণকে রিচ করতে পারে না। প্রচুর মানুষ টাকা পয়সা নিয়ে বসে থাকে, বাট কাজ করে না। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তাকে কাজ করানো যায় না। এগুলো হচ্ছে মিথ, এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে মিথ। মানে যে টাকা পয়সা নিয়ে বসে আছে, টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দিতে হলে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আসলে তো সারা বছরের রুটিন দেখলে তো কাজের সংখ্যা আরো কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এটা জন্য দুটার রিজন। সেটা হচ্ছে, একটা হচ্ছে কাইন্ড অফ, আমার যেটা মনে হয়, প্রথম রিজন বলি, আমি যতই সুন্দর করে সাহিত্য নির্ভর করে বলি না কেন, যদি এটা এলিটা দেখে তাহলে ও স্ট্রেট বলবে যে তুমি চাপা মারতেছো। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আলস্য। কারণ আমি খুবই আলসে, এবং আমার একটা শুটিংয়ে যাব এবং শুটিং করতে হবে, শুটিংটা মানে শেষ পর্যন্ত দর্শক পর্যন্ত আসবে, এটা না আমার কেন জানি খুবই আলস্য ধরে যায় একটা ব্যাপার। এটা বিশ্বাসযোগ্য না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভিটি, যেটা বললেন সেটা। কারণ আমার মনে হয় কি যে আমাদের যে মাথা, এই মাথার আসলে মানে প্রয়োগ করার ক্ষমতাও খুব লিমিটেড। মানে আপনি যদি মেধা বা যেটাই বলি না কেন, খুবই লিমিটেড।
যে আমি বছরে যদি আমি 4টা-5টা করে কাজ করি, তাহলে আমি যেই মনটা দিতে পারবো কাজটার মধ্যে, বা যে এক্সক্লুসিভিটি থাকবে ব্যাপারটা, মানে কাজটার স্টোরি লাইন থেকে শুরু করে ট্রিটমেন্টেও, আমার মনে হয় সেটা যদি আমি বছরে একটা করি অথবা আরও কম করি, সেটাতে আরও বেশি থাকবে। আচ্ছা, আমার যেটা মনে হয় আর কি। যদিও বলে যে মেধার চর্চা করলে মেধা বাড়ে, কিন্তু এইখানে হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি যদি খুব বেশি ওভার ইউজ করে ফেলি, তখন আসলে আর আমার নতুন কিছু দেওয়ার মতো থাকবে না, কারণ আমার হয়তো অতটুকু ক্ষমতাই নেই যে খুব এটা বেশি অতি কিছু বিনয় হচ্ছে নিপুণের, কিন্তু তার সাথে এটা জরুরি না যে এভাবে তো আসলে আলাপ করা যায় যে নিপুণরা যদি ফিল্মে বা আরও কিছু এক্সক্লুসিভ কাজ না দেয়, তাহলে তো এই ফাঁক ফোকরে অনেক আজে বাজে জিনিসগুলো সামনে চলে আসে। এটা আমাকে রেগুলার শুনতে হয়, এটা আমাকে আমাদের কলিগ থেকে শুরু করে সাধারণ দর্শকরাও একই কথাই বলেন যে আপনারা যদি না আসেন তাহলে তো আমরা ওই দেখা থেকে বঞ্চিত হচ্ছি, আমাদেরকে অ্যাভারেজ কাজ দেখতে হচ্ছে, কারণ আপনারা রেগুলার কাজ করছেন না। আপনি কবে একটা মহানগর বানাবেন, এবং সেটার জন্য আমরা বসে থাকতে থাকতে মাঝখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাজ চলে আসছে যেগুলো আসলে হচ্ছে না। কথাটার একদিক থেকে সত্যি, এটার পেছনে আসলে দায়টা আমার নিজের তো অবশ্যই আছে। আরেকটা জায়গায় আমি দায় বলবো কি, আমাদের ইন্ডাস্ট্রিটা না গ্রো করে নাই। একটা যদি প্রপার ইন্ডাস্ট্রি থাকতো, তাহলে আপনি কিন্তু দেখতেন কি যে একজন আশফাক নিপুণ বা একজন সায়েদ আহমেদ শাওকি বা নুহা সুমায়ুনের জন্য বসে থাকতে হতো না। আপনি ধরেন যে আমি পাশের দেশ ভারতের কথা বলি, ওখানে কিন্তু একটা রাজকুমার হিরানির সিনেমা দেখার জন্যে সবাই বসে থাকে, কিন্তু তার মানে এই না যে অনেক অ্যাভারেজ ছবি হচ্ছে। ওখানে হিরানির ছবিও যেমন হয়, অনুরাগ কাশ্যপের ছবিও তেমন হয়, বিক্রমাদিত্য মোতওয়ানির ছবিও হয়, বিকজ ওটার ইন্ডাস্ট্রি সিস্টেমের মধ্যে পড়ে গেছে। আনন্দেল রায়ের ছবি হয়, জোয়া আক্তারের ছবি হয়, ফারহান আক্তারের ছবি হয়। আমাদের এখানে না বৈচিত্র্যটা কম কেন? কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই, আমি সবসময় বলি যে এটাকে প্রফেশনালি নেয়ার টেন্ডেন্সিটা কোনো জায়গা থেকেই তৈরি করা যায়নি। তাহলে আশফাক নিপুণ, অমিতাভ রেজা, শাওকি, গিয়াসউদ্দিন সেলিম, এরা কেউ পেশাদার না? আমরা পেশাদার, আমি বললাম ইন্ডাস্ট্রিটা পেশাদার না। ইন্ডাস্ট্রি পেশাদার হলে যে কোনো একজন পেশাদার পরিচালকের উপর আমাকে এই কথাটা শুনতে হতো না যে আমি কম কাজ করছি দেখে আসলে অনেক অ্যাভারেজ কাজ হচ্ছে, এই জিনিসটা আসলে শুনতে যে হতো তা কিন্তু না। ওকে, আসলে যে হইচই আছে, চরকি, বিনস, টফি, অনেক বায়োস্কোপ, অনেকগুলো প্ল্যাটফর্ম শুনি এখন, প্রচুর ইউথদের নিয়ে কাজ হচ্ছে। তো এইগুলো কি সত্যিকার অর্থেই পেশাদার প্রতিষ্ঠান বা এরা পেশাদার প্রতিষ্ঠান? আমি ইন্ডাস্ট্রিটার কথা বলছি এই জায়গায় যে আপনার এখন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হইচই, চরকি, বিঞ্জ, বঙ্গ, বায়োস্কোপ, টফি, অনেকগুলো আছে, কিন্তু এদেরকে যে আসলে কাজটা যোগান দেবে সেরকম নির্মাতাই কম। নির্মাতা মানে রেগুলার ভালো কাজ যোগান দেবে সেই নির্মাতাটা কম। আমি সবসময় একটা কথা বলে আসছি যে আমাদের দর্শকরা অনেক অ্যাডভান্সড, নির্মাতাদের চেয়েও অ্যাডভান্সড। হ্যাঁ, কোন জায়গা থেকে ওরা ভালো জিনিস বারবার দেখতে চায়, ভালো জিনিস রেগুলার বেসিসে দেখতে চায়, কিন্তু ভালো জিনিস রেগুলার বেসিসে যোগান দেওয়ার মতো আসলে এক্সপার্টাইজ আমাদের নেই, আমাদের রাইটার নেই ভালো। আপনি যদি এখন বলেন যে এই মুহূর্তে ভালো 10 জন রাইটারের কথা বলেন, আপনি আসলে 5 জনও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। সো আমাদের প্ল্যাটফর্মও রেডি, কিন্তু আমি ওইটাই বলছি যে ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করে না। একটা ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করলে আমার আজকে রাইটার থাকতো, অনেক রাইটার থাকতো, রাইটার পিচ করতো গল্পটা, এবং রাইটারের ওই গল্পটা নেয়ার পরে প্ল্যাটফর্মগুলো বলতো ওকে এই গল্পটা কোন 3 জন ভালো বানাতে পারবে, ওই 3 জনকে ডাকো। ওই 3 জন আসতো, তারপরে ওরা ওদের ইন্টারপ্রিটেশন নিয়ে আসতো গল্পটার উপরে, তারপর গিয়ে দাঁড়াতো। আমি যদি সেক্রেট গেমসের কথা বলি, সেক্রেট গেমস কিন্তু অনুরাগ কাশ্যপরা গিয়ে পিচ করে না। সেক্রেট গেমস রিলিজ হওয়ার 1 বছর আগে নেটফ্লিক্স ইউএস এটা কিনে ফেলছিল, কিনে তারপর ওরা পিচিং করে ডাকলো যে কারা কারা পারবে। সেখান থেকে বিক্রমাদিত্য মোতওয়ানি আর অনুরাগ কাশ্যপ, ওদের পিচিংটা বেটার ছিল যার জন্য ওরা কাজটা পাইছে। কিন্তু আমাদের এখানে এখনো হচ্ছে কি সরাসরি প্রোডাকশন হাউস বা নির্মাতার দিকে যাচ্ছে। এই যে আমাদের যোগানটা এখনো অনেক কম, আমাদের একটা সিরিজ বানাতে গেলে প্রায় 1 বছর 1.5 বছর লেগে যাচ্ছে। এই সময়সীমাটা আসলে কমিয়ে আনা দরকার, এই সময়সীমায় আরো অনেক কাজ হওয়া দরকার, সেটার সম্ভবত যদি আমাদের প্রচুর রাইটার থাকতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সাধারণ দর্শক হিসাবে যেটা দেখি যে ঠিক আছে ওটিটিতে নিপুণরা অনেক বেশি বাজেট পায়, অনেক সেটা কালারটা, সেটার প্রজেকশনটা আমরা দেখতেও পাই। তাহলে কোনগুলা মানে ওটিটির কাজগুলো থেকে এতটা ডিফারেন্স অন্যান্য কাজগুলো শুধুমাত্র টাকার জন্য? কোনটা ওটিটির ভেতরেই অন্যান্য কাজগুলো নাকি ওটিটির বাইরে, যে টেলিভিশনে বলি, ইউটিউব প্ল্যাটফর্মে বলি, ওপেন ফ্রি প্ল্যাটফর্মে বলি, এগুলো শুধুমাত্র বাজেটের জন্যই এই করুণ অবস্থা? বাজেট এন্ড ক্রিয়েটিভিটি,
শুধু বাজেটের দোষ দিলে আসলে হবে না। বাজেট তো অবশ্যই সবচেয়ে বড় একটা ফ্যাক্টর, অনেক বড় ফ্যাক্টর। ক্রিয়েটিভিটির একটা ইস্যু আছে। ক্রিয়েটিভিটির ইস্যুটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে কি, ওই যেটা বললাম, আমাদের অডিয়েন্স এখন অনেক অ্যাডভান্সড। অডিয়েন্স এখন কোরিয়ান ড্রামা দেখে, কে পপ শুনে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত যেটাই বেরোচ্ছে ইমিডিয়েটলি সে দেখে ফেলছে। অডিয়েন্স এখন হিন্দি ডাবিং শুনে না, অডিয়েন্স এখন কোরিয়ানকে ইংলিশ ডাবিং শুনে না, ও সাবটাইটেল পড়ে পড়ে দেখে ফেলে। মানে এইভাবে অডিয়েন্স অ্যাডভান্স হয়ে গেছে। সো এখানে আপনাকে ক্রিয়েটিভলি অনেক সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হবে। তো যেখানে বাজেট কম সেখানে ডেফিনেটলি যারা ক্রিয়েটার আছে ওদেরও এক ধরনের লিমিটেশন চলে আসে কেন? কারণ ও আর কতটুকু ক্রিয়েটিভ হতে পারবে, বা কতটুকু ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে, কতটুকু নিজের পুরোটা উজাড় করে দেবে, কারণ অর্থকরীর ব্যাপারও আছে। সো এখানে বাজেটটা ডেফিনেটলি একটা বড় ব্যাপার। ক্রিয়েটিভিটিটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি ক্রিয়েটিভিটি দিয়ে অনেক সময় বাজেটকে ওভারকাম করতে পারবেন। আমরা অনেক, যেমন আমি একটা সিরিজের কথা বলি, শাটি কাপ চরকিতে রিলিজ হয়েছে। এটা কিন্তু ধরেন আপনার শাটি কাপের যে নির্মাতা, ওরা কিন্তু রাজশাহীতে নিজেরা বসে বসে কোভিডের টাইমে ক্যামেরা নিয়ে শ্যুট করে 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 পরে এটা চরকি কিনে নিল, এবং এটা মোটামুটি বেশ জনপ্রিয়। গত বছর মেরিল প্রথম আলোতে বেস্ট সিরিজ হিসেবে পুরস্কার পেয়েছে। সো ওরা ওদের ক্রিয়েটিভিটি বাজেটের জন্য ওয়েট করে বসে থাকে নাই, ওরা কিন্তু ওদের মতো করে কাজগুলো করে গেছে। আচ্ছা, সো এটাও কিন্তু দরকার। আমি সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথা যদি বলি, পথের পাঁচালী শুটিং করতে প্রায় শেষ করতে 3.5 বছর লেগে গেছে, কারণ সত্যজিৎ রায় প্রডিউসার পাচ্ছিলেন না। উনি করতেন কি, ওনার চাকরির টাকা দিয়ে কিছুদিন শ্যুট করতেন, তারপর আবার কিছুদিন চাকরি করে টাকা জমলে তারপর আবার শ্যুট করতেন। একবার যখন পথের পাঁচালী রিলিজ হলো, হিট হয়ে গেল, এরপর ওনার প্রডিউসারের অভাব হয়নি। মানে জীবনের নিয়ম তো এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ক্রিয়েটিভিটিটা খুব দরকার, যে আমি কিভাবে আসলে বেশি বাজেটটা পেতে পারি, সেটার জন্য ক্রিয়েটিভিটি। আমার বেশি বাজেট নাই, কাজে আমি এতটুকুই পারি, এটা করে আসলে হবে না। বা আপনি যে কথাটা বললেন যে এখন হয়তো আমি একটু বাজেট বেশি পাচ্ছি, আমাকে তো কেউ আসলে এমনি এমনি বাজেটটা বেশি দিচ্ছে না, আমাকে ওই রাস্তাটা পার করে আসতেই হয়েছে, আমার ক্রিয়েটিভিটি দেখাতে হয়েছে বাজেটটা একটু বেটার পাওয়ার জন্য। এখন যেটা পাচ্ছি এর মধ্যে যদি আরেকটু ক্রিয়েটিভিটি দেখাই, তাহলে আমি আরেকটু বড় বাজেট পাবো। এখন হয়তো হইচই করছি, কালকে হয়তো আমি অ্যামাজন প্রাইমে যাব, আরো বড় বাজেট পাবো, বা সোনি লিভে যাব। সো এটাও একটা চ্যালেঞ্জ।